ইউনূসের অন্তর্বর্তী সরকারের বড় মিত্র জামাত ইসলামী সরকারের সাথে কি গোস্বা করলো এমন প্রশ্ন করার কারণ 17 জুন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফা আলোচনায় অংশ নেয়নি দলটি। কোনো রাগঢাক না রেখে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকে যৌথ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে। এরই প্রতিবাদ স্বরূপ তারা ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দেয়নি। অন্যদিকে সরকারের সবচেয়ে বড় মিত্র এনসিপি এতদিন পর এসে প্রশ্ন রেখেছে, জাতীয় ঐকমত্য কমিশন কোন পদ্ধতিতে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় ডেকেছে। মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক ছিল সেই বৈঠক জামাত বয়কট করেছে, বর্জন করেছে এবং এটি নিয়ে রাজনৈতিক মহল, সরকারের মধ্যে একই সঙ্গে গণমাধ্যমে নানান ধরনের বিশ্লেষণ চলছে, সরগরম অবস্থা। 28 জুন ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চরমনায়ের পীর সাহেবের আহ্বানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক মহাসমাবেশ। এই ঐতিহাসিক মহাসমাবেশে বাংলাদেশের সকল দল মত রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করা উচিত 3টি কারণে। দর্শক, একটা বিরাট সুখবর। তারেক রহমানের সাথে যে সমঝোতা হয়েছিল, যৌথ বিবৃতি ইউনূস সরকারের, যে রোজার আগে নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন, আবার কেউ কেউ তারিখও ঠিক করেছে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত থেকে ডক্টর ইউনূস সরকার পিছু হচ্ছে। হঠাৎ করে কি পাশার দান উল্টে গেল? হঠাৎ করে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে অনেক কিছু বদলে গেল। অনেক কিছু বদলে যাওয়ার যে সুর, সেই সুরে আবার এবার দেখলাম যে সরকার এবং জামাত ইসলামের সম্পর্কটা একেবারে উল্টো পিঠে চলে গেল। এতদিন ধরে যে আলোচনা ছিল যে সরকারের সঙ্গে সব থেকে ঘনিষ্ঠ হচ্ছে এনসিপি জন্মের আগ পর্যন্ত শুধুমাত্র জামাত ইসলামই ছিল, এনসিপি জন্মের পরে জামাত ইসলাম এবং এনসিপি এই দুটো দলকে অবলম্বন করেই সরকার সামনে এগোতে চাচ্ছিল, এরকম সমালোচনা আমরা শুনেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, বাংলাদেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমরা সবসময় চেষ্টা করি দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, বিএনপি, আওয়ামী লীগ এবং এনসিপি সহ দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট চলে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। দর্শকের বিষয়টা না বেশি না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যেন আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু ধারাবাহিকভাবে পাশার দান উল্টে গেল। হঠাৎ করে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে অনেক কিছু বদলে গেল। অনেক কিছু বদলে যাওয়ার যে সুর, সেই সুরে আবার এবার দেখলাম যে সরকার এবং জামাত ইসলামের সম্পর্কটা একেবারে উল্টো পিঠে চলে গেল। এতদিন ধরে যে আলোচনা ছিল যে সরকারের সঙ্গে সব থেকে ঘনিষ্ঠ হচ্ছে এনসিপি জন্মের আগ পর্যন্ত শুধুমাত্র জামাত ইসলামই ছিল, এনসিপি জন্মের পরে জামাত ইসলাম এবং এনসিপি এই দুটো দলকে অবলম্বন করেই সরকার সামনে এগোতে চাচ্ছিল, এরকম সমালোচনা আমরা শুনেছি। কখনো সমালোচনা, কখনো আলোচনা, এরকম শুনেছি এবং তার কিছু বাস্তবতাও আমরা দেখেছি। নানাভাবে জামাত সরকারের সব কর্মকাণ্ডকে বৈধতা দিয়েছে, প্রশংসা করেছে, পক্ষে বলেছে। হঠাৎ করেই জামাত ইসলাম ইউ টার্ন করলো। আজকে অনুষ্ঠিত যে ঐকমত্য কমিশনের বৈঠক, সেই বৈঠক ত্যাগ করেছে তারা, বৈঠকে অংশগ্রহণ করেনি। এক ধরনের প্রতিবাদ হিসেবেই তারা এই বৈঠক ত্যাগ করলো। তার মানে সরকারের সঙ্গে একেবারে নিশ্চিত বিভেদের রেখা তৈরি হলো জামাতের সঙ্গে। কেন এটা হলো, কি হবে আগামীতে, এটাই কি অব্যাহত থাকবে? সরকার এবং জামাত ইসলাম অনেক দূরত্বে অবস্থান করবে। যদি দূরত্বে অবস্থান করে তাহলে সেটা কি জামাতের জন্য খুব ভালো কিছু হবে? বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন কি হতে চলেছে, সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম জামাতের সঙ্গে সরকারের যে সম্পর্ক, সেই সম্পর্কে ভাটা পড়লো কিনা, সেই সম্পর্ক নষ্ট হয়ে গেল কিনা, আজকে সেরকম কাণ্ডই আমরা দেখেছি। আজকে লন্ডনে বৈঠকে ক্ষুব্ধ হয়েছে তারা, এমনটা জানা গেছে। অর্থাৎ তারেক রহমানের সঙ্গে বিএনপির তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক এবং সেই বৈঠকে নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আনা, সেই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে জামাত ইসলাম। এমন ঘটনা আমরা আজকে দেখতে পাচ্ছি। আজকে তারা ঐকমত্য কমিশনের বৈঠক পরিত্যাগ করেছে।
সেই বৈঠকে অংশগ্রহণ করেনি এবং জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে লন্ডন বৈঠকের মাধ্যমে সরকার এক পেশে হয়ে গেছে, এক পক্ষে চলে গেছে, সরকার আর নিরপেক্ষ নেই, সরকারের নিরপেক্ষতা নষ্ট হয়েছে। তার প্রতিবাদেই তারা অনেক সর্বদলীয় যে ঐক্যমতের কমিশন মানে বৈঠক, সেই বৈঠকে 30টি দলকে আমন্ত্রণ জানালেও অন্যান্য দল অংশগ্রহণ করলেও জামাত ইসলাম অংশগ্রহণ করেনি। কি বলছে তারা? সংবিধান সংস্কারে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ঈদের ছুটির পর দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হলে 3 দিনব্যাপী সংলাপে 30টি রাজনৈতিক দল জোটকে আমন্ত্রণ জানালে হলেও জামাত অংশগ্রহণ করেনি। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল জানিয়েছেন, এতদিন সংলাপে প্রতিনিধিত্ব করা হামিদুর রহমান আজাদ সহকারী সেক্রেটারি জেনারেল, তিনি জানিয়েছেন একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের সময়সীমা ঠিক করায় সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে মনে করে জামাত। এর প্রতিবাদে জামাত সংলাপে যায়নি, সরকার অবস্থান পরিষ্কার করবে বলে জামাত আশা করে। অর্থাৎ আজকে যে জামাত যায়নি, সরকার নিশ্চয়ই প্রশ্ন করবে যে জামাত কেন আসেনি, তারপরে তারা জামাতকে প্রশ্ন করবে যে তারা কেন যায়নি, তারা জামাত তাদের অবস্থান পরিষ্কার করবে। জামাত অবস্থান পরিষ্কার করার পরে সরকার যদি তার অবস্থান পরিষ্কার করে যে তারা বিএনপির দিকে ঝুঁকে পড়েনি, তারা যদি প্রমাণ করতে পারে যে তারা নিরপেক্ষ, তাহলে জামাত পরবর্তী 2 দিনের যে মিটিং, সেই মিটিংয়ে যাওয়ার ব্যাপারে ভাববে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি বলেছেন যে সরকার নিরপেক্ষ আছে, সরকার বিএনপির দিকে ঝুঁকে পড়েনি এবং আশা করছি জামাত পরবর্তী 2 দিনের মিটিংয়ে অংশগ্রহণ করবে। এই যখন অবস্থা, খুব অল্পতেই বিএনপির সঙ্গে একটা বৈঠকের ফলেই জামাত যখন এরকম অভিমান করছে, গোস্বা করছে, অভিমানই বলা যায়, কারণ সরকারের সঙ্গে জামাতের যে সম্পর্ক আমরা দেখেছি, সেই সম্পর্কের প্রেক্ষাপটে এটাকে রাগ কিংবা অন্য কিছু বলা উচিত হবে না, অভিমানই বলা যাবে যে এত ভালো সম্পর্ক রেখে তুমি বিএনপির সঙ্গে ঘনিষ্ঠতা করছো, তাহলে আমাদের এই সম্পর্কের কি হবে? এরকম অভিমান থেকেই হয়তো তারা যায়নি। কিন্তু জামাত যদি সরকারের সঙ্গে সম্পর্ক নষ্ট করে, সম্পর্ক বিচ্ছিন্ন করে, তাহলে কি জামাতের কোনো উপকার হবে নাকি জামাতের আখেরে লসই হবে? সম্প্রতি আমরা দেখেছি যে তারা কোর্টের আদেশে নিবন্ধন ফিরে পেয়েছে। তার আগে পর্যন্ত সরকারের সঙ্গে তাদের সম্পর্ক খুবই ভালো ছিল এবং সরকারের প্রতিটি কর্মকাণ্ডে তারা সমর্থন দিয়ে আসছিল। তো ধারণা করা হচ্ছিল যে যেহেতু কোর্টের আদেশটা ঝুলে আছে, সেহেতু সরকারের বিপক্ষে জামাত এই মুহূর্তে কোনো ধরনের কোনো কথা বলতে চাইছে না। সরকারের সঙ্গে সুসম্পর্ক না থাকলে সেটা আদালতে প্রভাব পড়তে পারে, সেরকম কারণেই তারা সুসম্পর্ক বজায় রেখেছে। কিন্তু এখনও কিন্তু আরও অনেক স্টেপ বাকি। তারা এখন পর্যন্ত তাদের যে প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পাবে কিনা সেটা নির্ভর করছে নির্বাচন কমিশনের উপরে। সুতরাং সরকারের আস্থার বাইরে যদি তারা চলে যায়, তাহলে তাদের দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়াটা কঠিন কাজ হবে বলেই মনে করেন বিশ্লেষকরা। সেই কারণে জামাত সাময়িক অভিমান করলেও সরকারের সঙ্গে দূরত্ব তৈরি করবে না, এমনই বিশ্লেষণ বিশ্লেষকদের। সরকার যখন বিএনপির দিকে ঝুঁকে পড়ছে এমন আলোচনা হচ্ছে, তখন এই আলোচনাও হচ্ছে যে সরকার দেশের বাইরের চাপে পড়েছে। নির্বাচন নিয়ে যে গড়িমসি করছিল সরকার, সেই গড়িমসির ফলে সরকার এক ধরনের চাপে পড়েছে, বাইরের চাপ, সেই চাপে পড়েই বিএনপির সঙ্গে এক ধরনের সমঝোতা করতে বাধ্য হয়েছে যে নির্বাচনটা তারা এগিয়ে নিয়ে আসবে। এটা একটা বড় কারণ। সরকারের আরও অনেক চাপ রয়েছে। বিএনপির সঙ্গে সমঝোতা, নির্বাচন এগিয়ে নিয়ে আসা, এটা যেমন একটা চাপ, আর একটা বড় চাপ রয়েছে, সেটা হচ্ছে যে সরকার যে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে, বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম শুরু করেছে, কার্যক্রম বন্ধ করেছে। সেখানে স্পষ্টভাবে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের বিচারই শুরু হয়নি, বিচারের প্রক্রিয়া শুরু হয়নি। যে বিচার শুরুই হয়নি, যে বিচারের প্রক্রিয়া শুরুই হয়নি, সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলের কার্যক্রম সরকার স্থগিত করতে পারে না। এই আলোচনা চলছে। কারণ কবে বিচার শুরু হবে, কবে বিচার কার্যক্রম চলবে, কতদিন চলবে, কবে শেষ হবে, সেই শেষ হওয়া পর্যন্ত একটি দলের উপরে নির্বাহী আদেশে এভাবে কার্যক্রম করতে পারে না। যেটার আমরা সর্বশেষ গতকালকে জাতিসংঘের উদ্বেগও দেখেছি। জাতিসংঘ সম্ভবত ইউটার্ন করছে এবং সেটাকে নিয়েই আলোচনা তৈরি হচ্ছে যে হঠাৎ করে জাতিসংঘ ইউটার্ন করে আওয়ামী লীগের পক্ষে অবস্থান করছে কিনা। জাতিসংঘ স্পষ্ট বার্তা দিয়েছে যে আইন সংশোধন করে কোনো দলের স্বাধীনতা নষ্ট করা এটা কোনোভাবেই উচিত না, এই ব্যাপারে আমরা উদ্বিগ্ন। এরকম জটিল পরিস্থিতিতে সরকার যখন পড়েছে, তখন সরকারের কাছে থাকা জামাত ইসলাম কিংবা এনসিপি যদি গোস্বা করে, বিএনপির সঙ্গে বৈঠকের পরেই তাদের গোস্বা আমরা দেখছি, তখন সরকারের জন্য সরকারের এক ধরনের পরিস্থিতি তৈরি হবে যে সব কুলি তারা হারিয়ে ফেললো। সব বন্ধুই যদি হারিয়ে ফেলে, তাহলে সরকারের আগামীর পথ পাড়ি দেওয়াটা খুব কঠিন হবে। সেই ক্ষেত্রে যে কোনো মূল্যেই জামাতের সঙ্গে একটা সমঝোতায় হয়তো সরকার যাবে, সেটাই আপাত দৃষ্টিতে মনে হতে পারে। কিন্তু বিএনপির সঙ্গে সখ্যতা যদি প্রমাণিত হয় সরকারের, এবং বিএনপি যদি শেষ পর্যন্ত বলে যে অংশগ্রহণ
সংশোধনমূলক নির্বাচন হতে হবে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে বললেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। কারণ বিএনপিকেও আগামীতে রাষ্ট্র পরিচালনা করতে হবে, ক্ষমতায় আসলেই হবে না, রাষ্ট্র পরিচালনা করতে হবে। এবং রাষ্ট্র পরিচালনা করতে গেলে আন্তর্জাতিক একটা ব্যাপার রয়েছে, আন্তর্জাতিক সমর্থনের ব্যাপার রয়েছে। আর আন্তর্জাতিক সমর্থন যারা দেবে তারা যদি এই মুহূর্তে বিএনপির কানে কানে বলে যে তুমি সবাইকে নিয়ে নির্বাচনের তত্ত্বের কথা বলো সরকারকে, তাহলে বিএনপি সেই পথেই হাঁটবে। মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক ছিল সেই বৈঠক জামাত বয়কট করেছে, বর্জন করেছে। এবং এটি নিয়ে রাজনৈতিক মহল, সরকারের মধ্যে, একই সঙ্গে গণমাধ্যমে নানান ধরনের বিশ্লেষণ চলছে, সরগরম অবস্থা। কি হতে চলেছে, কি হচ্ছে, জামাত কোন ভূমিকা অবতীর্ণ হয়। জামাত যে এই বৈঠকে অংশ নেবে না তারা সেটি ঐকমত্য কমিশনের যারা সদস্য তাদেরকে আগেই জানিয়ে দিয়েছিল। এবং কারণ হিসেবে বলছে লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা যে বৈঠক হয়েছে এবং সেই বৈঠক থেকে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনে ঘোষণা দেওয়া হয়েছে, এতে করে তারা মনে করছে যে রাজনৈতিক দল হিসেবে, অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে তাদেরকে ইগনোর করা হয়েছে। এর প্রতিবাদ হিসেবে তারা এই বৈঠকটি বর্জন করেছে। জামাতের শীর্ষ পর্যায়ের কোনো নেতা গণমাধ্যমকে এমনটাই জানিয়েছে এবং এটা তারা বলতে গেলে ঢাকঢোল পিটিয়েই জানাচ্ছে। তারা অভিমান করেছে, গোসা করেছে, নাকি এক ধরনের হুঙ্কার, হুঁশিয়ারি সরকারের প্রতি, সেটা নিয়ে নানান ধরনের আলোচনা চলছে। সরকারের পক্ষ থেকে বা জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকেও বিষয়টি যে কতটা গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে সেটাও আমরা দেখলাম। তাদের পক্ষ থেকে জামাতকে বলা হয়েছিল আপনারা আসুন, আপনারা দেরি করে হলেও আসুন, 2 ঘন্টা পর হলেও জয়েন করুন। সরকার যে খানিকটা বিব্রত, খানিকটা ভয়ে, আতঙ্কে রয়েছে সেটি মোটামুটি বোঝা যায়। নইলে এইভাবে তাদের প্রতি আকুল আবেদন জানাবে কেন? আবার জামাতও একটু টোকা মেরে দেখলো যে তাদের অবস্থানটা এখনও সরকারের কাছে কতটা গুরুত্বের। তাদের শক্তিমত্তা বেশ ভদ্রতার সঙ্গে একটু অভিমানের সুরে জানান দেওয়ার চেষ্টা করা হলো। যে দলের ভোট নেই 10% ভোটও যাদের ঝুড়িতে নেই, তাদের এতটা প্রভাব বিস্তারের কারণ কি সে তো আমরা খুব ভালো করে জানি। জামাতের শক্তির উৎস কোথায়, জামাত কি করতে পারে সেটিও আমরা খুব ভালো করে জানি। লন্ডনে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার মধ্যকার যে বৈঠক, সেটিকে জনমানুষের একটি বড় অংশ বেশ সন্দেহের দৃষ্টিতে দেখছেন যে তাদের মধ্যে কোনো আন্ডার টেবিল ডিল হলো কিনা। আবার কেউ কেউ বলছেন যে এটা তো স্বাভাবিক, গত কয়েকদিন আলোচনা নানান বিষয় উঠে এসেছে যে বিএনপিকে টোপে ফেলা হয়েছে। আবার একটি পক্ষ বলছেন এটা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সেফ এক্সিটের কারণে বিএনপিকে হাতে রাখলো একটা সমঝোতায় পৌঁছে। তিনি সত্যিই হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে চান এবং তিনি এনসিপি কিংবা জামাতের উপর আর ভর করতে চাইছেন না। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, যে কোনোভাবে যে কোনো অবস্থায় বিপদে পড়তে পারেন, এই জন্য বিএনপির সঙ্গে একটি সমঝোতায় গেছেন। তবে এই বৈঠকটি ঘিরে তো মানুষের সন্দেহ, অবিশ্বাস দানা বেঁধেছিল এবং সেই দানা ক্রমান্বয়ে আরও বেশি বাড়ছে। এটা যেমন ঠিক, আবার দুজনের এই বৈঠকটি যে খুবই গুরুত্বপূর্ণ ছিল বা বৈঠকটি হওয়ার দরকার ছিল, সে যে আঙ্গিকেই হোক না কেন, এটিও তো অস্বীকার করার কিছু নেই, এটিও মানুষ মনে করছে। এখন জামাত যে বলছে ফেব্রুয়ারিতে নির্বাচনে ঘোষণা দিয়ে তাদেরকে ইগনোর করা হয়েছে বা দেশে এসে প্রধান উপদেষ্টার এই বিষয়টি ঘোষণা দেওয়া উচিত ছিল, তাদেরকে ইগনোর করা হয়েছে, মূল্যায়ন করা হয়নি। যখন প্রধান উপদেষ্টা ঈদের আগের দিন গত 6 জুন জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিলে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিলেন একটি প্রাথমিক পর্যায়ে, তখন কি বিএনপিকে ইগনোর করা হয়নি? বিএনপি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছিল, জামাত বরাবরই বলে আসছিল যে রোজার আগে বা এপ্রিলের মধ্যে নির্বাচন হলে সমস্যা নেই। তাদের কথাটি রেখেই বা এনসিপির দাবি অনুযায়ী এনসিপির সাথে সলা পরামর্শ করেই আমরা ধারণা করি যে তাদের সাথে সলা পরামর্শ ছাড়া তো তিনি তার জাতীয় উদ্দেশ্যে ভাষণে এই টাইম ফ্রেমটি উল্লেখ করেননি, নিশ্চয়ই আলোচনা করেছিলেন। তাহলে সেক্ষেত্রে কি বিএনপিকে ইগনোর করা হয়নি? যখন এনসিপির এক ধরনের মব ক্রিয়েট করা হলো, প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে অবস্থান করা হলো আন্দোলনের মাধ্যমে, একটা কথিত আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হলো এবং জামাতের সমর্থনে বিএনপি তো দাবি জানিয়ে আসছিল যে এইভাবে রাজনৈতিক দলের কার্যক্রম বা রাজনৈতিক দল নিষিদ্ধ করা ঠিক হবে না, তখন বিএনপিকে ইগনোর করা হয়নি। এখন পরবর্তীতে আমরা দেখলাম যে বিএনপি যদিও মুখ রক্ষার জন্য তারা আনন্দ প্রকাশ করেছে যা আওয়ামী লীগের রাজনীতি বন্ধ হওয়াতে। এদিকে লন্ডনে যে বৈঠক হলো, পরবর্তী যে সংবাদ সম্মেলনে ডক্টর খলিলুর রহমান উল্লেখ করলেন যে নির্বাচন কমিশন খুব দ্রুত একটা নির্বাচনের তারিখ ঘোষণা করবে। এটা যে একেবারে ফালতু একটা বক্তব্য, মানুষের চোখে ধুলা দেওয়া, সেটি প্রথম থেকে বলে আসছি। এটা নিয়ে আবার বিএনপির মধ্যে নানান কেন্দ্রিক নাটক আমরা দেখতে পাচ্ছি।
প্রধান নির্বাচন কমিশনার তিনি সাংবাদিকদের বললেন যে এই যে ঘোষণাটি সংবাদ সম্মেলনে এটি আনুষ্ঠানিক কোনো ঘোষণা নয়, সেখানে কোনো রাজনৈতিক দল বা বিএনপি অথবা সরকারের কোনো সই স্বাক্ষর নেই, তো সেটার উপর ভিত্তি করে আমি কীভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করব। খুবই স্বাভাবিক কথা, খুবই সত্য কথা। এই মন্তব্য তিনি যখন করলেন তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনি কি বললেন যে লন্ডনের যে সিদ্ধান্ত হয়েছে সেটি সরকারের পক্ষ থেকে যেন অবশ্যই নির্বাচন কমিশনকে জানানো হয় আনুষ্ঠানিকভাবে এবং তারা যেন একটা দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে। আবার আমির খসরু মাহমুদ চৌধুরী যিনি লন্ডনে সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, তিনি আবার কি বলছেন, ব্রাজিলের রাষ্ট্রদূত যখন তাদের মধ্যে যখন বৈঠক অনুষ্ঠিত হলো মঙ্গলবার, তারপরে সংবাদ সম্মেলনে তিনি বলছেন নির্বাচনের দিনক্ষণ যেটা সেটা নির্বাচন কমিশন ঘোষণা করবে, সেটা তো আর সরকার বলতে পারবে না, আমরাও বলতে পারবো না। নির্বাচন তারিখ কমিশন থেকে আসবে এবং সেটার জন্য অপেক্ষা করবো, নিশ্চয়ই নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা দিনক্ষণ ঘোষণা করা হবে। এটা কেমন কথা? সরকারের নির্দেশ ছাড়া নির্বাচন কমিশন কিভাবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে? দিনক্ষণ তারা স্পষ্টভাবে ঘোষণা করতে পারে, কিন্তু টাইম ফ্রেমটা তো বা রোডম্যাপটা তো সরকারের পক্ষ থেকে যেতে হবে, তারপর নয় নির্বাচন কমিশন তো অপশন ঘোষণা করবে। তো এইগুলো জেনে শুনে বিএনপির পক্ষ থেকে যে ধরনের কথাবার্তা বিভিন্ন পর্যায়ে নেতাদের মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য, তা স্রেফ মানুষের সঙ্গে নাটক করা, এটা আমরা মনে করছি। এবং এই নাটক তো সর্বদিক থেকে চলছে, সরকারের পক্ষ থেকে চলছে, সরকারের যারা স্টেক হোল্ডার তাদের পক্ষ থেকে চলছে। যেমন আমার মনে হয় শুরু থেকে বলে আসছে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি ট্রাপে ফেলা বিএনপিকে। নিশ্চয় জামাত বা এনসিপির সঙ্গে আলোচনা ছাড়া তিনি এটি করেননি, করার কথা নয়। যদিও অনেক বলেন তিনি বেশ চালাক লোক, সাংঘাতিক মাত্রায় তিনি খুব অতিমাত্রায় চালাক, তিনি কখন কি করেন ঠিক বোঝা যায় না। তবে এখনো পর্যন্ত আমার মনে হয় যে তাদের পরামর্শে সব কিছু হচ্ছে। 28শে জুন ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চরমনায়ের পীর সাহেবের আহ্বানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক মহাসমাবেশ। এই ঐতিহাসিক মহাসমাবেশে বাংলাদেশের সকল দল মত রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করা উচিত তিনটি কারণে। এর অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের 5ই আগস্টের পরে এই স্বাধীন নতুন বাংলাদেশে এখন পর্যন্ত সেই খুনি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সেই সকল লুটেরাদের বিচার এখন পর্যন্ত সম্পন্ন হয়নি। যারা এই বিচারের পক্ষে থাকবেন, সে যে দলের হন, যে মতের হন, যে ধর্মের হন, যে আদর্শের হন, আপনাকে 28শে জুনের ইসলামী আন্দোলনের এই সমাবেশে উপস্থিত থাকা এটা আপনার নৈতিক দায়িত্ব। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, আমরা বাংলাদেশকে 53 বছর পর্যন্ত এখন পর্যন্ত স্বাধীনতার সঠিক মুখ দেখতে পাইনি। দেশটা এখন পর্যন্ত কখনোই কোনোভাবেই সুন্দরভাবে পরিচালিত আমরা করতে পারিনি। আমাদের দেশকে ধ্বংস করে দিয়ে গিয়েছে পরিশেষে শেখ হাসিনা। 16 বছরের জুলুম অত্যাচার নির্যাতন করে বাংলাদেশের সংবিধানটাকে একটি শেখ পরিবারের পারিবারিক একটি গ্রন্থে রূপান্তরিত করেছে। সে কারণেই বাংলাদেশের মানুষের দরকার সংস্কার। অতএব 28শে জুনের ইসলামী আন্দোলন বাংলাদেশের এই ঐতিহাসিক মহাসমাবেশ কোনো একটি দলের, কোনো একটি গোষ্ঠীর নয়। আপনি যদি বাংলাদেশের সংস্কার চান, বাংলাদেশের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, শিক্ষা ব্যবস্থা সহ সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে যদি আপনি সংস্কার চান, তাহলে আপনাকে অবশ্যই 28শে জুনের মহাসমাবেশে উপস্থিত থাকতে হবে এবং নৈতিকভাবে সমর্থন জানাতেই হবে। আরেকটি অন্যতম কারণেই আপনাকে এই মহাসমাবেশে উপস্থিত থাকতে হবে, সেটি হচ্ছে পিআর পদ্ধতির নির্বাচন। পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে আমি বহুবার টকশোতে বলেছি, আলোচনা করেছি, রিসেন্টলিও ভিডিও দিয়েছি, বক্তব্য দিয়েছি। এই পদ্ধতিটা হচ্ছে বাংলাদেশের এমন একটি পদ্ধতি, যেই পদ্ধতিটা অনুসরণ করলে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক তার ভোটের অধিকার ফিরে পাবে। আপনি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যে কোনো প্রান্তে আপনার পছন্দের একজন প্রার্থী বা দলকে ভোট দিবেন, ওই ভোটটাই গিয়ে আপনার পছন্দের প্রার্থীকে এমপি বানিয়ে সংসদে নিতে সক্ষম হবে, তথা পার্সেন্টেজের ভিত্তিতে, সংখ্যানুপাতির ভিত্তিতে। আপনি যদি সারা বাংলাদেশেও 3% ভোটও পান, তাহলে এই সংসদেই, বিদ্যমান সংসদে আপনার 300 আসনের বিপরীতে 9টি সিট আপনার দলের লোকেরা পায়। বাংলাদেশের ডান হোক, বাম হোক, ইসলামিক হোক, অনইসলামিক হোক, প্রত্যেকটি নাগরিকের বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে এই পিআর পদ্ধতির বিকল্প কিছুই নেই। এই সংসদে যদি আপনার প্রতিনিধি পাঠাতে চান, সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনাকে এই পিআর পদ্ধতি তথা সংখ্যানুপাতিক হারে নির্বাচনের পথেই হাঁটতে হবে। চরমনায়ের পীরের আহ্বানে অনুষ্ঠিত এই মহাসমাবেশ সেই দাবিটাও তুলছে যে আমরা বাংলাদেশে সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাই। এই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাইলে কারো কষ্ট পাওয়ার কিছু নাই, বেদনার কিছু নাই। যে সর্ববৃহৎ দল সে সর্বোচ্চ আসন পাবে, যে সর্বক্ষুদ্র দল সে সর্বক্ষুদ্র আসন পাবে, কিন্তু আসন নিশ্চিত হবে এবং বাংলাদেশের সংসদটি একটি দেশপ্রেমিক, শিক্ষিত, ভদ্র, সজ্জন মানুষদের দ্বারা স্বাধীন বাংলাদেশ গঠন করা সম্ভব হবে। এই সংসদ হবে একটি জাতীয় সরকারের মতো সরকার, যেই সংসদে সমগ্র দল মত নির্বিশেষে সমগ্র জাতিগোষ্ঠীর মানুষরা অনুপ্রবেশ করতে পারবে। সেই ধরনের একটি পদ্ধতি হচ্ছে পিআর পদ্ধতি। অতএব
সাহেব আমাদের এই 3টি দাবির পক্ষে যারা ঐক্যমত পোষণ করেন, আপনি যে দল করেন, যে আদর্শ করেন, যে মতের হন না কেন, আসুন 28শে জুনের চরমনায়ের পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশের আহ্বানের এই সমাবেশকে সফল করি। দর্শক, তো প্রিয় দর্শক, এই বিষয়টি আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। আর আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখাবো না কোনো ভিডিওতে, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।